গল্পকথন বা আদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন তৃতীয় পর্ব। ভোরের আলো ফুটেছে, পূর্ব দিগন্তে উকি দিচ্ছে লাল সূর্য। সেই সূর্য পেছনে রেখে এগিয়ে যাচ্ছে অরুণ, তার সঙ্গে পুষ্পলতা। সারা রাত একটুও বিরাম নেয়নি তারা, তবে খুব বেশি পথ যে এগোতে পেরেছে তাও নয়। দুজন মানুষকে বইতে গিয়ে ঘোড়ার গতি স্লো হয়েছে, ক্লান্তও হয়ে পড়েছে বেশ। নির্ঘুম রাত আর একটানা পথ চলায় অরুণের শরীরটা আবার খারাপ লাগতে শুরু করেছে। কাঁধের ব্যথাটা যেন থেকে থেকে জেগে উঠেছে। পুষ্পলতা বলল, আমি আর পারছি না, আপনি কি দয়া করে খানিক বিশ্রামের ব্যবস্থা করবেন? অরুণ কথা বলল না, তবে ঘোড়া থেকে নামলো। তারপর একটা ঝোপের আড়ালে ঘোড়াটাকে বেঁধে রেখে বসে পড়ল ঘাসের উপর। কাঠটা আড়ষ্ট হয়ে আছে, নড়তে গিয়ে অস্ফুষ্টে আর্তনাদ করে উঠল। পুষ্পলতা চোখ তুলে তাকালো, আপনার কি শরীর খারাপ লাগছে? অরুণ ভাবলেশহীন ভঙ্গিতে হাসল, ও কিছু না, ঠিক হয়ে যাবে। হুম, হবে না, ক্ষতটা পুরোপুরি সেরে উঠতে আরো সময় দরকার ছিল। কিন্তু সময় কি আমাদের প্রয়োজন অনুযায়ী সময় দেয়? তা দেয় না, তবে সময়ের সঙ্গে সন্ধি করেই চলতে হয় সবাইকে। হুম, তা ঠিক, কিন্তু এছাড়া আর কি করার ছিল আমাদের? ব্যথাটা বেড়েছে বেশি, আবার রক্তক্ষরণ শুরু হয়নি তো? অরুণ জবাব দিল না, তবে অনেক কসরত করে ঘাড় বাঁকিয়ে ক্ষতস্থানটা দেখার চেষ্টা করল, পারল না। নিজের পক্ষে ওই জায়গাটা ঠিকঠাক দেখা সম্ভব নয়, অন্য কারো সাহায্য লাগবে। তারপরও গায়ের জামাটাও খুলতে হবে। কিন্তু পুষ্পলতার সামনে ঠিক স্বস্তি পাচ্ছে না। ভানু থাকলে অবশ্য এসব নিয়ে ভাবতে হতো না, সেই সব ব্যবস্থা করত। কিন্তু তাকে রেখে আসতে হয়েছে বেশ খানিকটা পেছনে। সেখানে কি করছে কে জানে। এখন নিশ্চয় ছুটতে শুরু করেছে তাদের পেছনে। রাতে যেহেতু অপ্রত্যাশিত কিছু ঘটেনি, কেউ অতর্কিতে হামলাও করেনি, সেহেতু আপাতত বিপদের কিছু নেই বলেই মনে হচ্ছে। পুষ্পলতা বলল, আপনার ক্ষতস্থানটার একটু পরিচর্যা দরকার। দীর্ঘ সময় একটানা পথ চলেছি আমরা। ধুলোগামে গায়ের জামাটাও ওখানে আটকে আছে, পরিষ্কার না করলে আবার সংক্রমণ হতে পারে। ভানু আসুক আগে, ও এসে করবে। কেন? আমি তো আছি, আমিই তো করতে পারি। না না, আপনি না, ও এসে সব করবে। কিন্তু উনি কতক্ষণে আসবেন কে জানে? ততক্ষণ আপনি এভাবে বসে থাকবেন? সমস্যা নেই, আর ও খুব বেশি সময়ও লাগাবে না। আপনি কি কোনো কারণে আমায় বিশ্বাস করতে পারছেন না, নাকি অন্য কিছু? একদিন কিন্তু প্রতিবার আমি আপনার ক্ষতস্থান পরিষ্কার করেছি। এই কথায় অরুণ চুপ করে রইল। বিষয়টা তার মাথায় ছিল না, কিন্তু এমন অচেনা অজানা এক তরুণীর সামনে উদম শরীর হতে কেমন আড়ষ্ট লাগছে। বিষয়টি যেন বুঝতে পারল পুষ্পলতাও। বলল, আপনার সমস্যা হলে থাক, তবে ক্ষতস্থানটি এই ধুলোগামে ওরকম কাপড়ের তলায় আটকে থাকলে ক্ষতি হতে পারে, পচনের আশঙ্কাও তৈরি হতে পারে। আপনি চাইলে ওইদিকে খানিক আড়াল দেখে গিয়ে জামা খুলে বসতে পারেন। ভোরের আলো হওয়ায় কিছুটা হলেও ভালো লাগবে। পুষ্পলতার কথা পছন্দ হলো অরুণের। সে খানিক আড়াল দেখে গিয়ে একটা গাছে হেলান দিয়ে বসল, তারপর খুলে ফেলল জামাটা। পুষ্পলতার কথাই ঠিক, ক্ষতস্থানটা যেন একটু ফুলে উঠেছে। হাত বোলাতে ব্যথাটাও টের পাওয়া গেল। যে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাও কেমন চিটচিটে হয়ে আছে। খুলে ফেলতেই ভোরের ফুরফুরে স্নিগ্ধ হাওয়ায় দারুণ এক অনুভূতি হলো। নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়ল টেরই পেল না। ঘুম ভাঙল বেশ বেলা করে। সূর্য ততক্ষণে আড়াআড়ি অনেকখানি উপরে উঠে গেছে। ঝলমলে
আলো দিতে শুরু করেছে। অরুণ উঠে পুষ্পলতার খোঁজ নিল। মেয়েটি একটি ঝোপের ভেতর পাতা বিছিয়ে তারপর গুটিসুটি মেরে শুয়ে আছে। গাছের ফাঁক ফোকর গলে এক চিলতে আলো এসে পড়েছে তার মুখে। অরুণ জানে না কেন সে দীর্ঘ সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল, অপলক, নির্বিশেষ। তার হঠাৎ কেন যেন মনে হতে লাগলো এই মেয়েটিকে সে চেনে, এই মেয়েটি তার আপন কেউ, খুব কাছের কেউ। কিন্তু কেন এমন মনে হচ্ছে তার? সে তো মেয়েটির পরিচয়ই জানে না, এর আগে কখনো দেখেও নি। কে জানে, হয়তো এই কদিন একসঙ্গে থেকেছে তারা, এত কাছে থেকে মেয়েটি তার সেবা শুশ্রূষা করেছে, হয়তো এই কারণেই এমন মনে হচ্ছে। কম দিন তো নয়, সে কি এখন মেয়েটিকে ডাকবে? কিন্তু ক্লান্ত মুখের স্নিগ্ধ ওই মেয়েটির এমন প্রশান্তির ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। ধীর পায়ে নদীর ধারে গিয়ে বসল অরুণ। ভানু এখনো আসছে না কেন? এই দিনের আলোয় একা দ্রুত বেগে ঘোড়া ছোটালে এতক্ষণে তার চলে আসার কথা। হয়তো আরো খানিকক্ষণ সময় লাগবে। রাতভর জেগে থেকে ভোরের দিকে সেও হয়তো ঘুমিয়ে নিয়েছিল। অরুণ বসে থেকে থেকে পুষ্পলতার চিঠি দুখানা আবারও বের করল। পড়তে পড়তে হঠাৎ মনে হলো, আচ্ছা, পুষ্পলতা দেখতে কেমন? তাকে কখনো দেখেনি সে, অথচ তারপরও খুব মিষ্টি একটি মেয়ের চেহারা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল। স্নিগ্ধ, মায়াময়, ঋণঋণে কণ্ঠে কথা বলে, সেই কণ্ঠ জুড়ে অদ্ভুত মায়া, কিশোরী সুলভ চাপলতা। যখন সে হাত নেড়ে নেড়ে কথা বলে তখন অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তার গভীর কালো চোখে চোখ ভর্তি কাজল, সম্মোহীন ঠোঁট, ঘন চুল, চুরির শব্দ, গ্রীবা বাঁকিয়ে তাকানো, ভুবন ভুলানো হাসি, গলার কাছে জেগে ওঠা কণ্ঠার হার, সবই যেন অদ্ভুত এক আহ্বানে কাছে ডাকে। মনে হয় ঝর্ণার কলরল থেকে ছুটে আসা স্নিগ্ধ এক মায়াবতী নদী, মায়াবতী নারী, যার শীতল কোমল সান্নিধ্য হৃদয় প্রশান্ত করে। আবার প্রয়োজনে সে মুহূর্তেই হয়ে উঠতে পারে সুতীক্ষ্ণ তলোয়ারের মতো ধারালো, কঠিন, যে খানিক ভালোবাসা পেলেই গলে যায় মোমের মতো, আদরে উষ্ণতা ছড়ায়। কিন্তু সে তো কখনো পুষ্পলতাকে দেখেনি, তাহলে এরকম একখানা মুখ কি করে কল্পনা করছে? শুধুই যে কল্পনা তাও নয়, বরং চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে ওই মুখখানা। কিন্তু ওই মুখ সে কোথায় দেখেছে? চকিতে সতর্ক হয়ে উঠল অরুণ, লজ্জিত। তার পেছনে ওই যে জঙ্গলে গাছের তলায় শুয়ে আছে অজানা অচেনা মেয়েটি, অবচেতনে কি তাকেই সে পুষ্পলতা ভেবে ফেলল? তার কল্পনায় কেন অবিকল অমন হয়ে উঠল পুষ্পলতা? সে কি তবে নিজের অজান্তেই ওই মেয়েটিকে কামনা করছে? একা এই গহীন জঙ্গলে অমন অরক্ষিত অসহায় মেয়েটিকে দেখে তার ভেতরে কি কোনো প্রবৃত্তি জেগে উঠেছে? ভাবতেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল অরুণ। নিজেকে মনে হতে লাগলো ভীষণ কদাকার এক মানুষ। সে আর একবারও পেছন ফিরে তাকালো না। একটা মাছরাঙা কোথা থেকে ছুটে এসে টুক করে নদীর জলে ঠোঁট ডোবালো, তারপর ছুটে গেল অন্য কোথাও। সে কি কোনো মাছ তুলতে পেরেছিল? অরুণ জানে না। তবে তার হঠাৎ বিনয়াদিত্যর কথা মনে পড়ল। শীতের ভোরে তিনি তাকে বুকের ভেতর পাখির মতো জড়িয়ে রেখে গাইতেন, আমার সকাল হারায় যার চোখের তারায়, তার হয় না আমায় জানা, আমার কান্না ঠোঁটে যে অশ্রু ফোটে তার পুষ্প হতে মানা, আমি আজলা সাজাই জল তুলে যাই দুঃখ মেলে ডানা, আমার কান্না ঠোঁটে যে অশ্রু ফোটে তার পুষ্প হতে মানা। অরুণ গাইল, কিন্তু সে জানে না কেন তার চোখ থেকে হঠাৎ দুফোঁটা জল গড়িয়ে পড়ল হাতের চিঠিখানায়। কারো পায়ের শব্দে সচকিত হয়ে পেছন ফিরে তাকালো সে। তারপর হাতের উল্টো পিঠে চোখ মুছে স্বতন্ত্র ভঙ্গিতে উঠে দাঁড়াতে চেষ্টা করল। পুষ্পলতা দাঁড়িয়ে আছে। এই অচেনা অজানা মেয়েটি যদি তাকে এভাবে কাঁদতে দেখে তাহলে কি বিচ্ছির ব্যাপারই না হবে? সে তার চোখ আড়াল করার চেষ্টা করল, কিন্তু পারল না। পুষ্পলতা
একবার অরুণের ভেজা চোখের দিকে তাকালো, একবার তার হাতের দিকে। অমন বিচলিত ভঙ্গিতে কি লুকাচ্ছে সে? গোপন কোনো কিছু? কোনো চিঠি? না অন্য কিছু? আপনি গান গাইছিলেন? পুষ্পলতার প্রশ্নে অরুণ বিব্রত ভঙ্গিতে হাসল। না না, আমি গান গাইতে পারি না। তাছাড়া এটা কি গান গাইবার সময়? কিন্তু আমি স্পষ্ট শুনতে পেরেছি। ও তেমন কিছু নয়। আপনার কাঁধের কি অবস্থা? এখন খানিকটা ভালো বোধ হচ্ছে, কিন্তু আমাদের সামনে এখন অনেক পথ। ক্ষতস্থানটার সঠিক পরিচর্যা না করা গেলে সমস্যা হতে পারে। ভানু এসে পড়বে এখনই। উনি আসার সঙ্গে ক্ষতস্থান পরিষ্কারের তো কোনো সম্পর্ক নেই। আপনি যতদিন অচেতন হয়েছিলেন ততদিন আমিই কিন্তু সব করেছি। তাতে তো কোনো সমস্যা হয়নি। তাহলে এখন কেন হচ্ছে? পুষ্পলতার এমন সরাসরি প্রশ্নে অরুণ বেশ অপ্রস্তুত হয়ে গেল। সে ইতস্তত ভঙ্গিতে বলল, ঠিক তা নয়। আসলে আসলে আমার সামনে আপনার শরীর উন্মুক্ত করতে অস্বস্তি হচ্ছে, তাই তো? অরুণ জবাব দিল না। পুষ্পলতা বলল, আপনি এখানে বসুন। জামা খুলতে হবে না। আমি এভাবেই আপনার জামার ফাঁকে কাঁধের জায়গাটা একটু দেখি। এবার আর কথা চলে না। অরুণ চুপচাপ বসে রইল। পুষ্পলতা তার প্রায় গা ঘেঁষে এসে দাঁড়ালো। তারপর জামার কাঁধের কাছের অংশটা যতটা সম্ভব সরিয়ে ক্ষতস্থানটা দেখার চেষ্টা করল। সে যেমনটা ভেবেছিল অবস্থা তত খারাপ নয়। আশপাশটা একটু ফুলে উঠলেও কোনো সংক্রমণের আভাস নেই। তারপরও শুকনো পরিষ্কার এক টুকরো কাপড় দিয়ে জায়গাটা আলতো করে মুছে দিল সে। তারপর বেঁধে দিল আরেক টুকরো কাপড়ে। এই পুরোটা সময় অরুণ প্রায় দম বন্ধ করে বসে রইল। একবারের জন্যও পুষ্পলতার দিকে চোখ তুলে তাকালো না। অনভিপ্রেত স্পর্শ এড়ানোর চেষ্টা করল, যেন কোনোভাবেই মেয়েটি তার কাছ থেকে অশোভন কোনো আচরণ না পায়। সহজাত মেয়েলি সংবেদন থেকে বিষয়টি বুঝতে পারল পুষ্পলতাও। গত রাতে প্রায় পুরোটা সময় একটি ঘোড়ায় চড়ে এই মানুষটার সঙ্গে অন্ধকার জঙ্গলে পথ চলেছে সে। অপরিচিত একজন পুরুষ মানুষকে বোঝার জন্য এর চেয়ে বড় কোনো পরীক্ষা আর হয় না। সে পরীক্ষায় অরুণাদিত্য বিস্ময়কর স্বচ্ছতার সঙ্গে সফল। অতটা পথে মুহূর্তের জন্য সে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করেনি যা পুষ্পলতাকে অস্বস্তি দিতে পারে। বরং সামান্য এদিক সেদিক হলে সমস্ত ভঙ্গিতে দুঃখ প্রকাশ করেছে, সতর্ক থাকার চেষ্টা করেছে। সম্ভবত এইসব পুষ্পলতাকে মুগ্ধ করেছে, নির্ভর করেছে মানুষটির সম্পর্কে। না, না হলে একদিন আগেও যার সম্পর্কে পুরোপুরি নিঃসংশয় হতে পারছিল না, সন্দেহ করছিল, নানান দ্বিধা শঙ্কা কাজ করছিল, মাত্র এক রাতের ব্যবধানেই সেই মানুষটির প্রতি এমন সংবেদনশীল হয়ে উঠবে কেন সে? কেন আর কোনো আর কাজ করবে না? কথাটি মনে আসতেই নিজেকে সংযত করল সে। তার ভেতরে কি এই মানুষটির প্রতি আলাদা কোনো অনুভব কাজ করছে? অন্যরকম কিছু? মানুষটি দেখতে সুপুরুষ, সুদর্শন, আচরণে কথায় প্রখর ব্যক্তিত্বের ছটা। তবে আড়ালে একটা কোমল অনুভূতিপ্রবণ মনো যে তার আছে, তা সে স্পষ্ট বুঝতে পেরেছে। এমন মানুষ কারো ক্ষতি করতে পারে না। কারো ক্ষতি করার জন্য অমন বিপদ মাথায় নিয়ে কাউকে উদ্ধারও করে না। সে হয়তো অযথাই ভয় পেয়েছে, সন্দেহ করেছে। তবে এত কিছুর পরও নিজেকে পুরোপুরি প্রকাশ করতে চায় না পুষ্পলতা। কিন্তু আজ যখন মানুষটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল, তখন দূর থেকে যেন দীর্ঘ সময় ওভাবে তাকিয়েছিল সে। মনে হচ্ছিল একটি ক্লান্ত শিশু যেন খানিক বিরাম পেয়ে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই ঘুমটুকু নিশ্চিন্ত নয়, বরং কোনো এক অজানা আশঙ্কায় ওই ঘুমের ভেতরও বারবার কেঁপে উঠছিল মানুষটা। তার এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাতার ফাঁক গলে সূর্যের আলো এসে পড়েছে ক্লান্ত মুখে। দেখে কি যে মায়া হচ্ছিল। মনে হচ্ছিল কাছে গিয়ে যদি মানুষটার চুলগুলো সরিয়ে দিতে পারত, আড়াল করে দিতে পারত ওই রোদের ঝলকানি। কিন্তু এসব কেন মনে হবে তার? এটা মোটেই ঠিক নয়, একটু শোভনীয় নয়, বরং ভয়ঙ্কর, আপত্তিকর, অনৈতিক। তারপরও
তার এমন কেন মনে হলো? কি ভয়ানক! সেই থেকে নিজেকে মনে মনে শাসন করতে শুরু করেছে পুষ্পলতা, কিন্তু পুরোপুরি পারছে কই। একটা ভাবনা বারবার যেন আলগোছে অগোচরে এসে কড়া নাড়ছে তার সংযমের দরজায়। আচ্ছা, অরুণাদিত্য দেখতে কেমন? আচরণে, কথায়, ব্যক্তিত্বে? সে যতটুকু তার কথা শুনেছে, ভেবেছে, তাতে এরকম না হওয়াটাই অন্যায়। যদি সত্যি সত্যি অরুণাদিত্য এই মানুষটির মতো হয়, তাহলে কি করবে সে? তার চেয়ে খুশি বোধ হয় এই পৃথিবীতে আর কেউই হবে না। যে কোনো নারীর জন্য এ এক স্বপ্নের মানুষ। কিন্তু সত্যি সত্যিই কি এই জীবনে কখনো অরুণাদিত্যের দেখা পাবে সে? কথাটি ভাবতেই পুষ্পলতার ভীষণ মন খারাপ হয়ে গেল। কোথায় আছে মানুষটি? কেমন আছে? বেঁচে আছে না মরে গেছে? শেষের কথাটি মাথায় আসতে অবচেতনেই দাঁতে জিভ কাটল সে। নিজেকে সাপসাপন্ত করল। এমন একটা কথা কি করে মনে এলো তার? নিশ্চয়ই অরুণ বেঁচে আছে। তার অরুণ। ভগবান এতটা নিষ্ঠুর নন যে তাকে তার স্বামীর মুখখানা অবধি দেখার সুযোগ করে দেবেন না। বেলা বাড়তে অরুণ অবশ্য চিহ্নিত হয়ে পড়ল। ভানু এখনো আসছে না কেন? কোনো বিপদ হয়নি তো? খানিক আগে পুষ্পলতা যখন তার গা ঘেঁষে দাঁড়িয়েছিল, তখন মুহূর্তের জন্য হলেও যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল সে। রোদ, বৃষ্টি, ধুলো, ঘামে দিনের পর দিন খোলা আকাশের নিচে পথ চলার পরও কারো শরীর যে এমন সুবাস ছড়াতে পারে, তা এর আগে কখনো জানা ছিল না অরুণের। নদীর ফুরফুরে হাওয়ায় প্রায় শরীরের সঙ্গে লেগে থাকা পুষ্পলতার আঁচলখানি যখন মখমলের কোমল স্পর্শে ছুঁয়ে যাচ্ছিল তার গলা, গাল, বুক, মুখ, তখন ওই মুহূর্তটুকু যেন কোনো এক অপার্থিব অনুভবে তাকে বিবশ করে দিচ্ছিল। আচ্ছা, সব মেয়ের শরীরেই কি অমন সুবাস থাকে, নাকি কেবল এই মেয়েটিরই? নিজেকে কি যে এলোমেলো লাগছিল! গতরাতে ঘোড়ায় চড়ে এতটা পথ আসার সময়ও তো এমন হয়নি। কে জানে, তখন হয়তো প্রবল দুশ্চিন্তা তাকে ডুবিয়ে রেখেছিল। অতর্কিত আক্রমণের দুশ্চিন্তায় সারাক্ষণ উৎকর্ণ, সতর্ক হয়ে থাকতে হয়েছিল। ফলে অন্য কিছুই ভাবার বিন্দুমাত্র সুযোগ ছিল না। কিন্তু আজকের এই ঝলমলে নতুন দিনের শুরু, ওই এক চিলতে আলোর ভেতর মেয়েটির ঘুমন্ত স্নিগ্ধ মায়াময় মুখ, অমন রিনরিনে কণ্ঠস্বর অরুণকে যেমন বিচলিত করে তুলেছিল, তেমনি অরুণের ক্ষতস্থানের শুশ্রূষা নিয়ে মেয়েটি যেভাবে হঠাৎ অমন রূঢ় কণ্ঠে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠল, তখন সেখানে যেন ফুটে উঠেছিল অরুণের প্রতি এক ধরনের অধিকার বোধ। ফলে মুহূর্তের জন্য হলেও একটা অন্যরকম অনুভূতিতে আচ্ছন্ন হতে শুরু করেছিল অরুণ। সত্যি সত্যিই কি মেয়েটি কোনো অধিকার নিয়ে তাকে ওই কথাগুলো বলেছিল, নাকি শুধু শুধুই আগ বাড়িয়ে এসব ভাবছে সে? এমনও তো হতে পারে মেয়েটির স্বভাবই এমন। যদি কারো সঙ্গে আচরণে সহজ হয়ে যায়, তাহলে অমন করেই কথা বলে সে। তাতে আলাদা কোনো ইঙ্গিত থাকে না। এটিই তার সহজাত বৈশিষ্ট্য। না হলে অমন ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে অরুণের কাঁধের জামার আড়াল থেকে ওই ক্ষতটা কি করে বের করে আনলো অমন গা ঘেঁষে? তারপর আবার কি যত্ন করেই না শুশ্রূষা করলো, যেন খুব আপন কোনো মানুষ, খুব প্রিয় কোনো প্রাণ। এই পুরোটা সময় অরুণ সতর্ক এবং আড়ষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু তারপরও সবকিছুই তাকে ভীষণ এলোমেলো করে দিয়েছে। এই মেয়েটির জন্য এমন কেন লাগছে তার? এমন থরথর কম্পনে কেন বুক কাঁপছে? কেন মনে হচ্ছে ওই মুখখানা ভীষণ চেনা? ওই চোখ জোড়ার দিকে তাকালে দৃষ্টি কেন ফেরাতে ইচ্ছে করে না? এসব ভাবতে ভাবতেই আবারও অসংযমের দুয়ারে শক্ত করে খিলাড়তে লাগলো অরুণ। এসে কি ভাবছে? এ মোটেই শোভন নয়। সে বিবাহিত, তার স্ত্রী আছে। পুষ্পলতাকে হয়তো কখনো সে চোখে দেখেনি, কিন্তু তার সেই চিঠি দুখানা পড়েই তো সে জেনেছে কাউকে না দেখেও কতটা অনুভব করা যায়, ভালোবাসা যায়। পুষ্পলতা ওই চিঠির প্রতিটি অক্ষরে, শব্দে তাকে তা জানিয়েছে। শুধু জানায়নি, শিখিয়েওছে। এ এক অদ্ভুত ভালোবাসার অতল অব্যক্ত পাঠ।
আচ্ছা, পুষ্পলতা কি দেখতে এই মেয়েটির মতোই, এমন স্নিগ্ধ, মায়াময়, সম্মোহীন? যদি সত্যি সত্যি সে এমন হয়, তাহলে আর কিচ্ছু চায় না অরুণ, কিচ্ছু না। কিন্তু কথাটি ভাবতেই আবারও নিজেকে শাসন করল সে। পুষ্পলতা এমন না হলেই বা কি, সে তো তার স্ত্রী। তা সে যেমনই হোক না কেন, নাকি মনে মনে ওই মেয়েটিকেই সে পুষ্পলতা ভাবতে চাইছে, কামনা করছে প্রবল ভাবে? কিন্তু এ কেমন কথা, এ ভারী অন্যায়। হঠাৎ ঝট করে উঠে দাঁড়ালো সে। আর একটুও প্রশ্রয় দেওয়া যাবে না হৃদয়বৃত্ত সৌকোমল এই প্রবৃত্তিকে। সে রয়েছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক মহাসমুদ্রের মাঝখানে। তার চারপাশে অসংখ্য ষড়যন্ত্র, অজস্র গুপ্ত ঘাতক, ভয়াল মৃত্যুর হাতছানি। কে জানে এই মেয়েটির পরিচয়ই বা কি? একে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, বরং নিজেকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সমুখস্বরে সুতীব্র কঠিন সময়ের মুখোমুখি হতে। আর তাতে হৃদয়বৃত্তীয় কোমল ব্যাপারগুলোকে আলগোছে সরিয়ে রাখতে হবে দূরে। এখানে এসবের বিন্দুমাত্র স্থান নেই, বরং এখানে মানুষ মানেই মুখোশ, মানুষ মানেই চূড়ান্ত স্বার্থের নেশী, ঘাতক, ক্ষমতা লিপ্সু। সে যে পথে নেমেছে, সে পথে পদে পদে অত পেতে আছে বিপদ, হিমশীতল মৃত্যু। সুতরাং এই তুমুল বিপদাপন্ন সময়ে ওই মেয়েকে নিয়ে কিছুই ভাবার সুযোগ তার নেই, এ বরং ভয়াবহ অন্যায় ও আত্মঘাতী। এসব ভাবতে ভাবতেই অরুণের অকস্মাৎ মনে হলো দুপুর হয়ে উঠেছে। সূর্য গণগণে তাপ ছড়াচ্ছে মাথার উপরে। এতক্ষণে তার কপালের ভাঁজ চওড়া হলো। ভানুর নিশ্চয়ই কিছু ঘটেছে, এবং তা ভালো কিছু নয়, খারাপ কিছু। প্রশ্ন হচ্ছে, সেই খারাপ কিছু কতটা, এবং এখন সে কি করবে? সে কি মেয়েটিকে এখানে রেখে দ্রুতবেগে ঘোড়া চালিয়ে ভানুর খোঁজ নিতে যাবে? মেয়েটিকে নিয়ে গেলে সময় লেগে যাবে অনেক। তাছাড়া ওখানে ভানু কি অবস্থায় আছে তাও সে নিশ্চিন্ত নয়। তার যদি সত্যি সত্যিই কোনো বিপদ হয়ে থাকে, তবে সে বিপদের সঙ্গে কিছুতেই মেয়েটিকে যুক্ত করা যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে, মেয়েটিকে এই জনমানবহীন জঙ্গলে এভাবে একা অরক্ষিত রেখে যাওয়াটাও কোনোভাবেই সমীচীন নয়। তাহলে কি করবে সে? এই মুহূর্তে কথা বলে উঠল পুষ্পলতা। বলল, এটা কি আপনার? অরুণ ঝট করে চোখ তুলে তাকালো। মেয়েটির হাতে তার কোমরবন্ধনীর সঙ্গে থাকা সেই ছোট্ট থলেখানা। ওই থলের ভেতরেই তার স্ত্রী পুষ্পলতার লেখা চিঠি দুখানা। কিন্তু ওই থলে মেয়েটি কোথায় পেল? পুষ্পলতা বলল, আপনি নদীর পাড়ে যেখানে বসেছিলেন, সেখানেই সম্ভবত ভুল করে রেখে এসেছেন। অরুণ কথা বলল না, তবে এক ঝটকায় পুষ্পলতার হাত থেকে থলেখানা নিয়ে নিল। যেন খুব গোপনীয়, অতি মূল্যবান কিছু ওই থলেতে। হাতছাড়া হয়ে গেলে মহাবিপদ। অরুণের ততস্তত অবস্থা দেখে মৃদু হাসল পুষ্পলতা। বলল, কি আছে ওটাতে? অরুণ জবাব দিল না। সে ততক্ষণে খুব যত্ন ও শক্ত করে থলেখানা তার কোমরবন্ধনীর সঙ্গে বাঁধতে লাগলো। পুষ্পলতা বলল, ওটাতে কি খুব গোপন কিছু আছে? আমি কিন্তু সেদিনও দূর থেকে লক্ষ্য করেছি, আপনি ওটা থেকে কিছু একটা বের করে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তারপর আবার কাউকে দেখলেই চট করে আড়াল করে রাখেন। আজও যখন আপনি নদীর ধারে বসে ওটা দেখছিলেন, আমি দূর থেকে লক্ষ্য করেছিলাম। ভেবেছিলাম কাছে এসে দেখব, কোনো গুপ্তধনের নকশা নয় তো। হয়তো ওসব খুঁজতেই এই গহীন জঙ্গলে এসেছেন আপনারা, বলে হাসল সে। কিন্তু আমি কাছাকাছি আসতেই আপনি ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর লুকিয়ে ফেললেন আপনার পেছনে। ফলে আর দেখতে পারলাম না কি আছে ওটাতে। অরুণ জবাব দিল না। সে বিড়বিড় করে বলল, সবারই কিছু ব্যক্তিগত বিষয় থাকে, সেসব বিষয়ে কৌতূহল দেখাতে নেই। নিশ্চয়ই আপনারও এমন কিছু আছে, মনে রাখবেন, সেসব নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটা অনধিকার চর্চা, বব্যতার সীমালঙ্ঘন। অরুণের কথাগুলো বেশ রূঢ় শোনালো। পুষ্পলতা যেরকম আচরণ আজ অরুণের সঙ্গে করেছে, সে সাধারণত এমন মানুষ নয়। কিন্তু গতরাত থেকেই মানুষটির প্রতি তার এক ধরনের মুগ্ধতা শুরু হয়েছে। সেই মুগ্ধতা তার ভেতরের সহজ
সাধারণ মানুষটিকে বের করে এনেছে। ফলে সে আর নিজেকে জড়সড় করে রাখতে চায়নি, বরং যে মানুষটি তার জন্য এত ঝুঁকি নিয়ে এত উপকার করছে তার প্রতি সে বেশ খানিকটা বন্ধুত্বপূর্ণ ও সহজ হয়ে উঠতে শুরু করেছিল। কিন্তু আজ এই মুহূর্তে অরুণাদিত্যের এমন আচরণে সে ভীষণ আহত বোধ করল, একই সঙ্গে লজ্জিতও। সে তো এমন প্রগল্ভ, এমন তরল আচরণের মানুষ নয়। তাহলে কেন শুধু শুধু নিজের ওজনটা হারালো? সেই থেকে মুখ ভার করে অরুণের থেকে দূরে দূরে সরে রইল পুষ্পলতা। যে সামান্য খাবার ভানুর কাছ থেকে নিয়ে এসেছিল তা তারা ভাগ করে খেলেও কেউ কোনো কথা বলল না। বিষয়টা বুঝলো অরুণাদিত্যও। হয়তো মেয়েটির সঙ্গে ওভাবে কথা বলা তার ঠিক হয়নি, কিন্তু তারপরও নিজ থেকে আর সখ্য তৈরির চেষ্টাও সে করল না। তাছাড়া ভানুর বিষয়টা নিয়ে প্রবল দুশ্চিন্তা হচ্ছে তার। দুপুর গড়াতে পুষ্পলতাকে কথাটা বললেও সে, আমার মনে হয় ভানুর কোনো একটা সমস্যা হয়েছে, না হলে এতটা দেরি করার কথা নয় তার। হুম, অস্পষ্ট বলল পুষ্পলতা। আমি যদি ভানুকে খুঁজতে যাই, আপনি কি আমরা ফিরে না আসা পর্যন্ত এখানে থাকতে পারবেন? এই কথায় প্রতাপ নারায়ণের কথা মনে পড়ে গেল পুষ্পলতার। সে বলল, যদি আপনারা আর ফিরে না আসেন বা এসে আমাকে আর না পান এখানে? কেন পাবো না? কারণ এভাবেই আমি হারিয়ে গিয়েছিলাম। মুখ ফসকে যেন কথাটা বলে ফেলল সে। এভাবেই হারিয়ে গিয়েছিলেন মানে কি? এবার কৌতূহলী হয়ে উঠল অরুণ। না মানে, আমার একটা বজরা করে সবাই যাচ্ছিলাম। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল পুষ্পলতা। সেই বজরা হঠাৎ নদীতে ঝরে পড়ে ডুবে যায়। তখন আমি আর আমার এক ঠাকুরদা একখানা ছোট ডিঙ্গি নৌকায় এরকম এক জঙ্গলের ধারেই নামি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ঠাকুরদা তখন আমার জন্য খাবারের ব্যবস্থা করতে যান, কিন্তু ফিরে এসে আর পাননি। কারণ ততক্ষণে ওই নোংরা লোকগুলো আমাকে ধরে নিয়ে যায় বলে সামান্য থামল সে। তার গলা কাঁপছে, চোখ ছলছল। ঠাকুরদা ফিরে এসে আমাকে না পেয়ে কি যে করেছেন কে জানে। খানিক আগে মেয়েটির প্রতি যে রাগ তৈরি হয়েছিল তা যেন আবার মুহূর্তেই দ্রবীভূত হয়ে গেল অরুণের। কিন্তু সেটি সে প্রকাশ করল না, বরং স্থির কণ্ঠে বলল, আপনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু ভানুকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। ওকে খুঁজতে গিয়ে যদি আপনিও কোনো বিপদে পড়ে যান, আরো বড় কোনো বিপদে। কারণ যদি উনি সত্যি সত্যিই কোনো বিপদে পড়ে থাকেন, তাহলে এটা নিশ্চিত যে তার হয় আমাদের জন্য অপেক্ষা করছে অথবা আমাদের পিছু নেবে। তবে আমার মনে হয় তারা আমাদের জন্য অপেক্ষা করছে এটা ভেবে যে ওনাকে খুঁজতে আমরা আবার পেছন ফিরে যাব, আর সেই সুযোগে তারা কোনো একটা ফাঁদে ফেলে আটকে ফেলবে আমাদের। পুষ্পলতা থামলেও অরুণাদিত্য কথা বলল না, বরং তার কথাগুলো খতিয়ে খতিয়ে দেখতে লাগলো। মেয়েটির কথায় যুক্তি আছে। যদি কোনো বিপদে না পড়তো তাহলে ভানুর এতক্ষণে চলে আসার কথা ছিল। কিন্তু তাই বলে ভানুর কি হয়েছে সেটি না জেনেই এখান থেকে চলে যাবে সে? এ কিছুতেই হতে পারে না। তার যত বড় ক্ষতিই হোক না কেন, সে ভানুর অবস্থা না জেনে এখান থেকে যাবে না। তবে মেয়েটির একটি কথা সত্যি, ভানুকে যদি হারাধন ও তার লোকেরা ধরে থাকে, তবে তাদের মূল উদ্দেশ্য ভানু নয়, বরং পুষ্পলতা এবং সে। তার প্রতিও প্রবল প্রতিহিংসা কাজ করছে হারাধনের। সেক্ষেত্রে তারা ভানুকে আটকে রেখে কিছুক্ষণ হয়তো অপেক্ষা করবে, যাতে অরুণরা তার খোঁজ নিতে যায়। কিন্তু শেষ অবধি তারা না গেলে লোকগুলোকে এদিকে আসতেই হবে। সেক্ষেত্রে এখানেই জুৎসই একটা জায়গা দেখে অপেক্ষা করাই শ্রেয়, যাতে তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখা যায়। প্রয়োজনে আড়াল থেকে অতর্কিতে আঘাত করে ধরাশায়ী করার চেষ্টাও করা যাবে। সুবিধাজনক একটি গাছ দেখে ঘোড়াটা বাঁধল অরুণ। গাছের গোড়ায় বেশ লম্বা ঘন ঝোপ। সেই ঝোপের আড়ালে লুকিয়ে রাখলো ঘোড়াটা। তারপর পুষ্পলতাকে বিশ্রাম নেওয়ার মতো খানিক জায়গাও তৈরি করে দিল। সামান্য দূরেই একটা লম্বা গাছ। সেটির মগডালে উঠতে পারলে আশেপাশের বেশ খানিকটা দেখা যাবে। প্রতাপ নারায়ণ দীর্ঘদিন ধরে নিজ হাতে
তাকে যুদ্ধের নানান কলাকৌশল শিখিয়েছেন। তলোয়ার চালানো, মুষ্টিযুদ্ধ, তীর নিক্ষেপ থেকে শুরু করে গাছে চড়া, এমনকি দড়ি বেঁধে দুর্গের খাড়া প্রাচীর বেয়ে তরতর করে উঠে যাওয়া অবধি। কিন্তু সেসব এখনো সেভাবে কাজে লাগায়নি। তবে সামনে বোধ করি এর সবই কাজে লাগবে। অরুণ পুষ্পলতাকে রেখে গাছটার কাছে গেল। তারপর তরতর করে বেয়ে উঠে গেল মগডালে। কিন্তু হতাশ হতে হলো তাকে। ঘন জঙ্গলের কারণে তেমন কিছুই দেখা গেল না। তারপরও দীর্ঘ সময় বসে রইল সে। তার কোমরে খোলা তলোয়ার, একখানা ধারালো ছোরাও রয়েছে। তবে শত্রু যদি সত্যি সত্যি আক্রমণ করে বসে এবং তারা সংখ্যায় খুব বেশি হয়, তাহলে এই মুহূর্তে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে ভানুর বানানো তীরগুলো। কিছু তীর সে অরুণকেও দিয়ে গেছে। একঘেয়ে ক্লান্তিকর সময় কতটা চলে গেছে অরুণ জানে না। তবে হঠাৎই চিৎকারটা শুনতে পেল সে। গলাটা কি পুষ্পলতার? তেমনই মনে হচ্ছে, কিন্তু এত উঁচু থেকে দেখার সুযোগ নেই। শব্দের উৎস দেখতে গেলে তাকে গাছ থেকে নামতে হবে। অবশ্য নিচের পরিস্থিতি সম্পর্কেও পুরোপুরি নিশ্চিত নয় সে। তবে সেসব ভাবার সময় এখন নয়। সে আর এক মুহূর্ত বিলম্ব করল না, বরং যত দ্রুত সম্ভব সতর্ক ভঙ্গিতে গাছ বেয়ে নেমে আসতে লাগলো। একদম শেষ মুহূর্তে চারজন ঘোড়াসাওয়ারকে চোখে পড়ল তার। হারাদন, ভোলা আর বীরুকে চিনতে অসুবিধা হলো না। দশাশয় শরীরের অন্যজন অপরিচিত। সে পুষ্পলতাকে ধরে আছে। ভোলা জোপের আড়াল থেকে অরুণের ঘোড়াটা নিয়ে এলো। তারপর অকস্মাৎ চর বসালো পুষ্পলতার গালে। শীর্ণ মেয়েটি ছিটকে পড়ল পাশে। এবার বীরু তাকে টেনে দাঁড় করালো। তারপর বিচ্ছিরি ভঙ্গিতে কিছু একটা জিজ্ঞেস করলো, কিন্তু পুষ্পলতা জবাব দিল না। এবার হারাদন চিৎকার করে কি যেন বলল। এতদূর থেকে স্পষ্ট শুনতে পেল না অরুণ। সম্ভবত সবাইকে ঘোড়ায় চড়ার নির্দেশ দিল সে। পুরো দৃশ্যটাই চুপচাপ দেখল অরুণ। সে ভানুকে কোথাও দেখতে পাচ্ছে না। তাহলে কি ভানুকে খুন করে ফেলে রেখে এসেছে তারা? হারাদন ঘোড়া নিয়ে নিল। সে এখন বলতে গেলে সরাসরি অরুণের দিকে মুখ করে আছে, যদিও গাছের ডালে থাকায় অরুণকে দেখতে পাচ্ছে না। অরুণ মনে মনে প্রমাদ গুনল। এর আগে কখনো নিজ হাতে মানুষ খুন করেনি সে। চারপাশে এত অনায়াস হত্যা, যুদ্ধ দেখেও কোনো এক অজানা কারণে মানুষ হত্যার প্রতি এক ধরনের অনীহা রয়েছে তার। সম্ভবত রত্নেশ্বর ঠাকুর এর কারণ। তিনি বলতেন, হত্যা কিংবা ধ্বংসে বীরত্ব বা শ্রেষ্ঠত্ব নেই। বীরত্ব রয়েছে মানুষের জীবন দেওয়ায় বা সৃষ্টিতে। কিন্তু মানুষ তো জীবন সৃষ্টি করতে পারে না, প্রাণ তৈরি করতে পারে না। সে পারে প্রাণ সংহার করতে। তাহলে মানুষ কি কেবল প্রাণ সংহারে বা হত্যাতেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? না, মানুষ বরং জীবের প্রতি, প্রাণীর প্রতি দয়া দেখাবে। তা মানুষের প্রতি যেমন অন্য প্রাণীর প্রতিও। সে চেষ্টা করবে ফনাতোলা সাপের জীবনও রক্ষা করতে, যতক্ষণ পর্যন্ত না তার নিজের প্রাণ সংহারের সংখ্যা থাকে। আত্মরক্ষার্থে হত্যা অনিবার্য, কিন্তু মনে রাখবে, তুমি যদি কাউকে হত্যা করার অনায়াস সুযোগ পেয়েও তাকে বাঁচার সুযোগ দিতে পারো, তবে তুমি ভগবানের মতোই একটি নতুন প্রাণ সৃষ্টি করেছ। ভগবানের সৃষ্টিকে মৃত্যু থেকে রক্ষা করা তো সৃষ্টির চেয়ে কম কিছু নয়। কিন্তু অরুণ জানে সে অনন্য পায়। এই মুহূর্তে হারাদনকে হত্যা করা ছাড়া তার হাতে আর কোনো বিকল্প নেই। কত দিন হয়েছে প্রতাপ নারায়ণ তাকে তীর নিক্ষেপ প্রশিক্ষণ দিয়েছিলেন, কিন্তু তারপর দীর্ঘ বিরাম। তাছাড়া হারাদনের ঘোড়া প্রায় ছুটতে শুরু করেছে। যে কোনো জায়গা থেকেই চলন্ত লক্ষ্যবস্তুকে বিদ্ধ করা দ্রুত কাজ। তারপরও তার কাছে যে তীরগুলো রয়েছে তা জঙ্গলের সরু ডাল কেটে কেটে বানিয়েছে ভানু। এগুলো কতটা কাজে দেবে সে জানে না। তারপরও যতটা সম্ভব নিরিখ করে প্রথম তীরটা ছুটল অরুণ। এ বড় ঝুঁকিপূর্ণ কাজ। একবার যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয়, তাহলেই সবাই সতর্ক হয়ে যাবে। মুহূর্তে ছড়িয়ে ছিটে গাছের আড়ালে সুবিধাজনক স্থানে আড়াল নিয়ে নেবে, আর তারপর চারিদিক থেকে খুঁজে বের করবে তাকে। এসব ভাবতে ভাবতেই অরুণ অন্য তীরটা ধনুকে বসালো। সে ভেবেছিল প্রথম তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু দৃশ্যটা তাকে একই সঙ্গে আনন্দ ও বিষাদের অনুভূতি দিল।
হারাধন তীব্র চিৎকারে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়েছে মাটিতে। তার বুকে অমল বিদ্ধ হয়েছে তীরখানা। করুণ আর্তনাদে সঙ্গীদের কাছে সাহায্য চাইছে সে, কিন্তু কেউই তার কাছে এগিয়ে এলো না। বরং ঘটনার আকস্মিকতায় সকলেই হতভম্ব হয়ে গেছে। ধকল সামলে আড়াল নেয়ার জন্য ছুটোছুটি করতে শুরু করেছে। কিন্তু অরুণকে ততক্ষণে একটা তীব্র উত্তেজনা পেয়ে বসেছে। এত সহজে যে সে হারাধনকে এভাবে ধরাশায়ী করে ফেলতে পারবে, এ কল্পনাও করতে পারেনি। এখন বিষয়টা তার কাছে একটি উত্তেজনাকর খেলায় পরিণত হয়েছে। সে পরের তীরটা ছুড়ল দশাশয় শরীরের লোকটাকে লক্ষ্য করে। লোকটার ঠিক গলার মাঝখানে বিঁধল তীরটা। গলাকাটা পশুর মতো মাটিতে লুটিয়ে পড়ল সে। তৃতীয় তীরটা অবশ্য লক্ষ্যভ্রষ্ট হলো। বীরু আর ভোলা ভয় পেয়ে গেছে। এমন কিছু তাদের সঙ্গে ঘটতে পারে, এটা তারা ক্ষুণাক্ষরেও ভাবেনি। ফলে থমকে গেছে দুজন। অরুণ চতুর্থ তীরটা ছুড়ল। বীরুর বা কাঠটা এফোর ওফর হয়ে গেল চোখের পলকে। সে হুমড়ি খেয়ে পড়ল একটা গাছের গুড়ির উপর। ভোলা ততক্ষণে আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত তুলে ঘোড়ার উপর শটান বসে পড়েছে। সে বুঝে গেছে এই যুদ্ধে তাদের আর কোনো সম্ভাবনাই নেই। তার চেয়ে যদি কোনোভাবে প্রাণ ভিক্ষা নিয়ে পালানো যায়। অরুণ গাছ থেকে নেমে আসতেই সে হাউমাউ করে কাঁদতে লাগলো। ততক্ষণে অরুণের হাতে উদ্ধত তলোয়ার। তার এখনো বিশ্বাস হচ্ছে না, এমন তিনজন মানুষকে সে চোখের পলকে হারিয়ে দিয়েছে। তারা সকলেই মৃত্যুবরণ করেছে কিনা অরুণ নিশ্চিত নয়। তবে সে এতটুকু নিশ্চিত, এখান থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। সে ভোলার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর স্পষ্ট কথায় বলল, ভানু কোথায়? ভানু অবাক কণ্ঠে বলল, ভোলা। আজ্ঞে কর্তা, আমরা তাকে দেখিনি। অরুণ তলোয়ারের ধারালো ডগাটা ভোলার গালের কাছে ছোঁয়ালো। তারপর বলল, আরেকবার মিথ্যে বললে এই গাল দুই ফালি চাঁদ হয়ে ঝুলতে থাকবে। ভোলা এবার হাউমাউ করে কেঁদে ফেলল। বিশ্বাস করুন কর্তা, আমরা কেউ তাকে দেখিনি, কোথাও দেখিনি। আমরা কেবল ওই মেয়েটিকেই দেখেছি, এমনকি আপনাকেও দেখতে পাইনি। মেয়েটিকে আপনাদের দুজনের কথা অনেক জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু সে কোনো জবাব দেয়নি। আমার কথা বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করে দেখুন। অরুণ পুষ্পলতার দিকে ফিরে তাকালো। সে এখনো স্বাভাবিক হতে পারেনি। তার শরীর কাঁপছে, চোখে ভয়ার্ত দৃষ্টি। অরুণ বলল, ও কি সত্যি কথা বলছে? পুষ্পলতা হ্যাসূচক মাথা নাড়ালো। তার জবাব শুনে কপাল কুঞ্চিত হয়ে গেল অরুণের। ভানু তাহলে কোথায়? কি ঘটেছে তার সঙ্গে? প্রশ্নটা করল সে। গতরাত থেকে ভানু আমাদের সঙ্গে নেই। তোমরা আসার পথে কি এমন কিছু দেখেছ, কোনো মানুষ বা কোনো চিহ্ন, যাতে কিছু অনুমান করা যায়? না কর্তা, তেমন কিছুই আমরা দেখিনি। আর বিশ্বাস করুন কর্তা, আমি এসবের কিছুই জানি না। আমি সেদিন ওই কুয়ো থেকে ওঠার পর আর এসবে জড়াতেও চাইনি। আমাকে ভয় দেখিয়ে ওরা বাধ্য করেছে। আমায় ক্ষমা করে দিবেন কর্তা। আমি আর কোনোদিন এসব কাজে থাকবো না। আমি ভালো হয়ে যাব, আবার কাঠমিস্ত্রির কাজ শুরু করব। ভোলা গড় করে এক নাগারে কথাগুলো বললেও অরুণ যেন সেসব শুনতেই পাচ্ছিল না। তার মাথা জুড়ে ততক্ষণে ভানুর চিন্তা। ভানু কোথায় গেল? কি হলো তার? সন্ধ্যা প্রায় নেমে এসেছে। যাত্রা শুরু করলে রাতেই করতে হবে। কিন্তু ভানুকে ছাড়া সে যাবে কি করে? এ অসম্ভব। তার আগে এই লাশগুলোর ব্যবস্থা করতে হবে। তিনটি তীরই এমন জুৎসই জায়গায় লেগেছে যে একটু সময়ক্ষেপণ হলেও প্রবল যন্ত্রণা নিয়েই মারা গেছে তারা। এখন আর এদের নিয়ে কিছু করার নেই। অরুণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ভোলাকে চলে যেতে দেবে সে। কিন্তু সমস্যা হচ্ছে, লোকালয়ে গিয়ে যদি সে আবার ভুল পাল্টে ফেলে, তাহলে বিপদ। সেক্ষেত্রে এক কাজ করা যায়, তার ঘোড়াটা রেখে দেওয়া যায়। এখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরবে সে। তাতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে। এতে অরুণরাও নিরাপদ থাকবে। তাছাড়া অন্তত এই শাস্তিটুকু তার প্রাপ্যই। শেষ অবধি তাই হলো। ভোলার ঘোড়াটা রেখে তাকে পায়ে হেঁটে চলে যেতে দেওয়া হলো। লাশগুলোর এখন আর কিছু করার নেই। অন্ধকার নেমে এসেছে। খানিক বাদে জঙ্গলের মাংসাশী প্রাণীরা ছিঁড়ে ছুঁড়ে খাবে। কথাটা ভাবতে খারাপ লাগলেও কিছুই করার নেই। অরুণ পুষ্পলতাকে বলল, আপনি তো একা ঘোড়ায় চড়তে পারেন। হুম, ম্লান গলায় বলল পুষ্পলতা। এখন যেহেতু আমাদের হাতে ঘোড়া আছে, সেহেতু আপনি আলাদা একটি ঘোড়ায় চড়বেন। সমস্যা নেই তো? হুম হুম। কিন্তু
আমরা আগে ভানুকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। কোথায় সে? তার খোঁজ না নিয়ে গেলে আমি শান্তি পাবো না। কুশলতা কথা বলল না। গাছের গোড়ায় হেলান দিয়ে বসল অরুণ। খানিক জিরিয়ে নিতে চায়। অসুস্থ শরীরের কম ধকল তো যায়নি। অবশ্য ভোলাকে নিয়েও সামান্য দুশ্চিন্তা হচ্ছে। এ ধরনের লোককে ক্ষমা করা অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা দেয়। কে জানে সে এখন আবার আশপাশেই কোথাও ঘাপটি মেরে আছে কিনা। সুযোগ পেলেই আড়াল থেকে অন্ধকারে কিছু করেও ফেলতে পারে। বিষয়টি নিয়ে একটা চাপা অস্বস্তি টের পাচ্ছিল সে। ঘটনাটা ঘটল ঠিক সেই মুহূর্তেই। তার পায়ের শব্দে ঝটকা মেরে দাঁড়িয়ে গেল অরুণ। তারপর তীরের বেগে ঘুরে দাঁড়ালো পেছনে। তার হাতে খাপ খোলা উদ্যত তলোয়ার। কিন্তু আবছা আলো আঁধারে যে মানুষটিকে সে দেখল, তাকে সে ভুলেও এখানে কল্পনা করেনি। এই মানুষটি এই সময়ে এখানে এলো কি করে? ঘোড়ার পিঠে অনায়াস ঋজুভঙ্গিতে বসে থাকা মানুষটিকে দেখে বিস্ময়ে ভয়ে জায়গায় জমে গেল অরুণ। বিনয়াদিত্য দাঁড়িয়েছিলেন লম্বা বারান্দার এক প্রান্তে। তার সঙ্গে বিশম্বর রায় ও সৃজিতা। সামনে বিস্তৃত প্রান্তর। সেখানে সৈন্যদের কুচকাওয়াজ হচ্ছে। বিশম্বর রায় এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না। তার ধারণা, বিনয়াদিত্য যতই ভাবুন চন্দ্রগড়ের কাছ থেকে সন্ধি বা মৈত্রীর প্রস্তাব আসবে, তা নাও হতে পারে। কারণ এরই মধ্যে তার কাছে খবর এসেছে অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্র আটঘাট বেঁধেই যুদ্ধের আয়োজন শুরু করেছেন। তাদের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা 25,000-এর কাছাকাছি। তবে প্রয়োজনে প্রায় সমান সংখ্যক অনিয়মিত শক্তিও তারা প্রস্তুত রাখার চেষ্টা করছেন। অর্থাৎ সক্রিয় সশস্ত্র 25,000 সৈন্য যদি কোনোভাবে যুদ্ধক্ষেত্রে বিপদে পড়ে বা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে নাও পারে, তাহলে তাৎক্ষণিকভাবে অনিয়মিত বাকি সৈন্যদেরও যাতে যুদ্ধক্ষেত্রে পাঠানো যায়, সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। তার মানে যুদ্ধ শুরু হলে নিয়মিত অনিয়মিত মিলিয়ে প্রায় অর্ধলক্ষ মানুষের বিশাল এক বাহিনীর মুখোমুখি হতে হবে তাদের। বিশম্বর কৌশলী সতর্ক যোদ্ধা। তিনি জানেন যুদ্ধ পরিস্থিতিতে কোনোভাবেই অবসাদন হওয়ার সুযোগ নেই। এমনকি বিজয় সুনিশ্চিত জেনেও না। পৃথিবীতে এমন বহু যুদ্ধের উদাহরণ আছে, যাতে কোনো একটি দল নিজেদের চূড়ান্ত বিজয়ী ভেবে যখন আনন্দ উদযাপনে মেতে উঠেছে, সকল ধরনের সতর্কতায় শিথিলতা দিয়েছে, ঠিক তখনই শত্রুপক্ষের গোপন কৌশলে আক্রান্ত হয়ে অপ্রত্যাশিত অভাবিত পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। সুতরাং তিনি কোনোভাবেই সে পরিস্থিতি তৈরি হতে দিতে চান না। তার কেন যেন মনে হচ্ছে বিনয়াদিত্য ব্যাপারটিকে যতটা সহজ ভাবছেন, বিষয়টি তত সহজ নয়। কথাটি তিনি সৃজিতাকে বললেনও। সৃজিতা বলল, কিন্তু কৃষ্ণেন্দু মিত্র কি কোনোভাবেই তার স্ত্রী সন্তানদের জীবনের ঝুঁকি নেবেন? আমার মনে হয় একটা কথা ভুলে যাচ্ছি, বললেন বিশম্বর। অনেকগুলো ছোট ছোট জমিদার পক্ষের সঙ্গে মিলে এই যুদ্ধের আয়োজন করেছে, মূলত চন্দ্রগড়ের দুটি বৃহৎ পক্ষ, অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্র। এখন কৃষ্ণেন্দু মিত্র যদি কোনোভাবে তার পরিবার রক্ষায় এই যুদ্ধ বন্ধ করতে চানও, অক্ষয়াদিত্য কি তা হতে দেবেন? দেবেন না। কারণ অক্ষয়াদিত্য জানেন এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার এত বছরের সাধনার সিংহাসনও আর অরক্ষিত থাকবে না, বরং তিনি সপরিবারে নিহত হবেন। তাহলে তাহলে তিনি যে কোনোভাবেই হোক কৃষ্ণেন্দু মিত্রকে এই যুদ্ধ হতে নিবৃত্ত হতে দিতে চাইবেন না। কিন্তু দাদা, সেটি কিভাবে সম্ভব? আমার তো মনে হয় সাধারণ জমিদারদের মধ্যে অক্ষয়াদিত্যের চেয়েও অনেক বেশি প্রভাব রয়েছে কৃষ্ণেন্দু মিত্রের। সুতরাং তিনি না চাইলে অক্ষয়াদিত্যের কিছুই করার থাকবে না। সেটি নিয়েই আমি উদ্বিগ্ন, বললেন বিশ্বম্বর রায়। আমার কেন যেন মনে হচ্ছে চন্দ্রগড়ের অন্দরমহলে এমন কিছু ঘটছে যা আমরা বুঝতে পারছি না। এদিকে অরুণাদিত্যের বিষয়েও স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। নেই গজেন্দ্রগড় দুর্গ কিংবা অন্নপূর্ণা দেবী সম্পর্কেও কোনো খবর। সব মিলিয়ে এখানে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকার অর্থ নেহাতি তীরের সামনে নিজেদের বুক পেতে দাঁড়িয়ে থাকার মতো ব্যাপার।
যে তীরন্দাজ তীর ছুড়বে কিনা। আমরা তাহলে কি করব? আমাদের যুদ্ধ প্রস্তুতি এখনো যথেষ্ট নয়। চন্দ্রগড়ের যে বিশাল বাহিনীর কথা আমি জেনেছি, তাতে আমাদের প্রস্তুতি আরো ব্যাপক হওয়া জরুরি। শুধু তাই নয়, আত্মরক্ষা থেকে শুরু করে আক্রমণ প্রতি আক্রমণ, প্রতিটি বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক ও কৌশলী হওয়া উচিত। এবং আরেকটা মুহূর্তও নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আপনি কি সত্যিই মনে করছেন কৃষ্ণেন্দু মিত্রের অমতেও অক্ষয়াদিত্য যুদ্ধযাত্রা করবে, আমাদের আক্রমণ করবে? এতক্ষণে কথা বললেন বিনয়াদিত্য। আপনার সেটি মনে হচ্ছে না? না, আমার বরং মনে হচ্ছে অতি দ্রুত চন্দ্রগড় থেকে সন্ধি প্রস্তাব নিয়েই বার্তাবাহক আসবে রায়পুরে। যদি তাই হয়, তাহলে কি আমরা সন্ধি মেনে নেব? বিশম্বর রায়ের এই প্রশ্নে বেশ খানিকক্ষণ কথা বললেন না বিনয়াদিত্য। তবে তার ঠোঁটের কোণায় মৃদু হাসি লেগে রইল। সেই হাসিটুকু ধরে রেখেই তিনি বললেন, যে আমার সন্তানদের পণবন্দি করেছে, হত্যার হুমকি দিয়েছে, আমার এত বছরের বিশ্বাসে আঘাত এনেছে, তার সঙ্গে আমি সন্ধি মেনে নেব? সে রাজার বেশে চন্দ্রগড়ের সিংহাসনে অতিষ্ঠ থাকবে? তাহলে আমরা কৃষ্ণেন্দু মিত্রকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দেব। বিনিময়ে তাকে স্বাধীন সার্বভৌম ভবানীপুরের প্রতিশ্রুতি দেব। এবার কথা বলল সৃজিতা। কিন্তু এর দায়িত্ব কৃষ্ণেন্দু মিত্রেরও কম নয়। ঈশান ত্রিশানকে হত্যার হুমকি তো তিনিই প্রথমে দিয়েছিলেন। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু কিংবা বন্ধুর কোনো স্থান নেই। এখানে পরিস্থিতি নির্ধারণ করে কে কখন কার বন্ধু কিংবা শত্রু। তাহলে এখন আমরা অপেক্ষাই করব? সৃজিতার প্রশ্নের উত্তর দিলেন না বিনয়াদিত্য। তার চোখ নিবিদ্ধ দূরে ধেয়ে আসা পণ্ডিভূত ধুলোর মেঘের দিকে। কেউ আসছে। সেদিকে চোখ আটকে রইল সবারই। বিশম্বর রায় বললেন, কিন্তু আমার কেন যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না এই যুদ্ধে চন্দ্রগড় সন্ধির প্রস্তাব দেবে বা পিছিয়ে যাবে। কারণ এর সঙ্গে অক্ষয়াদিত্যের অস্তিত্ব যেমন জড়িত, তেমনি কৃষ্ণেন্দু মিত্রের বিশ্বাসও। তিনি আমাদের কতটুকু বিশ্বাস করতে পারবেন সেটিও গুরুত্বপূর্ণ। ফলে আমি এক মুহূর্তের জন্য যুদ্ধ প্রস্তুতিতে শিথিলতা দেখাতে রাজি নই। একজন সেনাপতি হিসেবে সেটি অবশ্যই আপনার যথার্থ বিবেচনা। তবে এই কথাও তো সত্য যে সব যুদ্ধই কেবল যুদ্ধক্ষেত্রে হয় না, বরং জগতের বেশিরভাগ যুদ্ধ এবং তার জয় পরাজয় নির্ধারণ হয় আলোচনার কক্ষে। বলে সামান্য থামলেন বিনয়াদিত্য। বিনয়াদিত্য। তারপর সামনে ইঙ্গিত করে বললেন, আমার ধারণা সেই সময় এসে গেছে। এতক্ষণে বিষয়টি অনুধাবন করতে পারল সবাই। রাজবাড়ির সামনে কয়েকজন অশ্বারোহী সৈনিক এসে থেমেছে। তাদের একজনের হাতে চন্দ্রগড়ের পতাকা। দূর থেকেও কেশবনাথকে চিনতে ভুল হলো না বিনয়াদিত্যের। তিনি বললেন, অতি দ্রুত বার্তাবাহকদের সঙ্গে কথা বলতে হবে। তার কি সংবাদ নিয়ে এসেছে তার উপরই নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ। তবে আমার দৃঢ় বিশ্বাস চন্দ্রগড় আমাদের সন্ধির প্রস্তাবই পাঠিয়েছে। বিনয়াদিত্যের কথাই সত্যি প্রমাণিত হলো। কেশবনাথের নেতৃত্বে যে কজন সৈনিক সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে, তাতে কৃষ্ণেন্দু মিত্রের রাজসভার গুরুত্বপূর্ণ এক সদস্যও রয়েছে। তার নাম ঋষিকেশ। মাঝবয়সী, সুতীক্ষ্ণ বুদ্ধিমাত্রার অধিকারী ঋষিকেশকে দেখলে অবশ্য খুবই সাধারণ মানুষ বলে মনে হয়। এমনিতে তিনি লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন। পারতপক্ষে তার দেখাও মেলে না। তবে এমন গুরুতর একটি ঘটনায় কৃষ্ণেন্দু মিত্র তার বিশ্বস্ত এবং প্রবল ধীশক্তি সম্পন্ন কাউকে পাঠাতে চেয়েছিলেন। ফলে এই সন্ধি প্রস্তাবের প্রাথমিক বার্তাবাহকদের দলে যুক্ত হয়েছেন তিনিও। তারা একখানা পত্র দিলেন বিনয়াদিত্যের হাতে। বিনয়াদিত্য অবশ্য সঙ্গে সঙ্গে সেই পত্র খুললেন না। আগে মৌখিকভাবেই তাদের ভাষ্য শুনতে চাইলেন। ঋষিকেশ অবশ্য খুব একটা কথা বললেন না। যা বলার বলল কেশবনাথই। সব শুনে বিনয়াদিত্য বললেন, তাহলে চন্দ্রগড় মৈত্রীর প্রস্তাব দিচ্ছে? আজ্ঞে। এই যুদ্ধ হওয়ার আর কোনো সম্ভাবনাই তাহলে নেই? আজ্ঞে না। কিন্তু তোমাদের মতো বার্তাবাহকদের কথাই কেন আমরা বিশ্বাস করব? তোমাদের সঙ্গে
আরো গুরুত্বপূর্ণ কারো আসাটা জরুরি ছিল। আগে আমরা যে পত্রখানা আপনাকে দিয়েছি তাতে রানীমাতা চিত্রলেখা দেবী, রাজা অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্রের সম্মিলিত স্বাক্ষর রয়েছে। রয়েছে তাদের বিস্তারিত ভাষাও। আমরা মূলত একটি দিনক্ষণ নির্ধারণের বিষয়ে আপনাদের মতামত জানতে এসেছি। কিসের দিনক্ষণ? স্বয়ং রাজা অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্র কোনো একটি নিরাপদ স্থানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং সেখানেই রাজা কৃষ্ণেন্দু মিত্রর বন্দী সন্তানদের মুক্তির বিনিময়ে রাজপুত্র ঈশানকেও মুক্ত করা হবে। হুম, বলে গম্ভীর হয়ে রইলেন বিনয়াদিত্য। তারপর বললেন, তোমরা বিশ্রাম করো, আমি আমার সিদ্ধান্ত রাত্রি নাগাদ জানিয়ে দেব। তবে রাতের আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল। ঋষিকেশ গোপনে দেখা করতে চাইলেন বিনয়াদিত্যের সঙ্গে। বিনয়াদিত্য অবশ্য তাতে খুব একটা অবাক হলেন না। তার কেন যেন মনে হচ্ছিল কোথাও কোনো একটা গোপন ব্যাপার আছে। সে ব্যাপারটি বুঝতে চাইছিলেন তিনি। ঋষিকেশ কম কথার মানুষ। তিনি সরাসরি প্রসঙ্গে চলে গেলেন। বললেন, রাজা কৃষ্ণেন্দু মিত্র এই যুদ্ধে পদত্যাগ করতে চাইছেন। তিনি রাজা অক্ষয়াদিত্যের পরিবর্তে আপনার সঙ্গে মৈত্রী তৈরি করতে আগ্রহী এবং এই মৈত্রী যেন চিরস্থায়ী হয় সে বিষয়ে তিনি আপনার প্রতিশ্রুতিও কামনা করছেন। কিন্তু তাকে আমি কেন বিশ্বাস করব? কারণ তার কাছে তার সন্তান ও ভবানীপুরের নিরাপত্তার চাইতে বড় আর কিছু নেই। আর এই দুটি বিষয়েই তিনি আপনার উপর নির্ভরশীল এবং কৃতজ্ঞ। তবে তিনি কেবল কৃতজ্ঞই থাকতে চান না, বিনিময়ে কিছু দিতেও চান এবং তার সেই দেওয়াও কোনোভাবেই অকিঞ্চিৎকর নয়। এই যুদ্ধে চন্দ্রগড়ের যে বিশাল প্রস্তুতি, তাতে কৃষ্ণেন্দু মিত্রের সহযোগিতা ছাড়া রায়পুরের জয়ের সম্ভাবনা খুব বেশি নয়। তাই রায়পুরকে সেই সহযোগিতাটা তিনি করতে চান। তিনি তার শত্রুর পরিবর্তে মিত্রের সংখ্যা বাড়াতে চান। কিভাবে? আপনার সঙ্গে মৈত্রী হলে তিনি একসঙ্গে চন্দ্রগড় ও রায়পুরের মৈত্রী লাভ করবেন। একটি ক্ষুদ্র স্বাধীন রাজ্য হিসেবে তিনি তার প্রতিবেশী বৃহৎ রাজ্যগুলোর সঙ্গে বন্ধুত্ব ও আস্থার সম্পর্ক তৈরি করতে আগ্রহী। ক্ষুদ্র একটি রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও এই যুদ্ধে তার ভূমিকা কিংবা প্রভাবই সবচেয়ে বেশি। ফলে তিনি বিশ্বাস করেন তার সহযোগিতায় রায়পুর যদি এই যুদ্ধে জয়লাভ করে তাহলে ভবিষ্যতে রায়পুর এটিকে চিরস্থায়ী এক বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচনা করবে এবং কৃষ্ণেন্দু মিত্রের এই ভূমিকার কথা কখনো বিকৃত হবে না। পরস্পরের সম্পর্ক হবে আস্থা, কৃতজ্ঞতা ও সহযোগিতার। ঋষিকেশ থামলেও বিনোদিত্য কথা বললেন না। বেশ খানিকক্ষণ কি যেন ভাবলেন। তারপর বললেন, আমার ধারণা আপনি আরো কিছু বলতে চাইছেন। নির্দ্বিধায় বলুন। আজ্ঞে, এখন যেটি বলবো সেটি মূলত আমার নিজের ভাবনা প্রসূত প্রস্তাব। রাজা কৃষ্ণেন্দু মিত্র ও সেনাপতি সঞ্জয় শেঠ যখন সন্ধির প্রস্তাব নিয়ে আমাকে এখানে পাঠানোর বিষয়ে মনস্থির করলেন, তখন হঠাৎই বিষয়টি আমার ভাবনায় আসে এবং আমি তাদের তা জানাই। তারাও আমার সঙ্গে একমত হয়েছেন। এখন আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। কি ভাবনা? এই যে রায়পুর ও চন্দ্রগড় এত বড় যুদ্ধের আয়োজন করছে, এতে হাজার হাজার মানুষের জীবন যেমন জড়িত, তেমনি জড়িত বিপুল পরিমাণ অর্থ সম্পদও। যুদ্ধে যেই জয়লাভ করুক না কেন, সেটির ফলাফল এই দুটি রাজ্যের জন্যই সমান ক্ষতিকর। কিন্তু একটু কৌশলী হলে খুব অল্পতেই এই যুদ্ধ শেষ করে দেয়া সম্ভব। সম্ভাব্য আমাদের বিজয় সুনিশ্চিত করাও। কিভাবে? অক্ষয়াদিত্যকে হত্যা করে। অক্ষয়াদিত্যকে হত্যা? তা কি করে সম্ভব? যেদিন আমরা বন্দি বিনিময় করব সেদিন অক্ষয়াদিত্যও সেখানে উপস্থিত থাকবেন। তখন বন্দি বিনিময় স্থলে আমরা দুপক্ষের কারো সঙ্গেই বিশাল সৈন্যবাহিনী থাকবে না। আমাদেরও নয়, আপনাদেরও না। শুধু সাধারণ নিরাপত্তার জন্য যতটুকু দরকার ততটুকুই থাকবে। দুই পক্ষেরই অতি বিশ্বস্ত ক্ষুদ্র এক একটি সৈন্যদল। আমাদের চিঠি ও শর্তে সেরকমই বলা রয়েছে। তো তখন আমরা যদি আপনার সঙ্গে থাকা সৈন্যদের সহযোগিতায় অক্ষয়াদিত্যের অতি বিশ্বস্ত সৈনিকদের ওই ক্ষুদ্র দলটা সহ তাকে হত্যা করি, তারা অপ্রস্তুত থাকায় বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর কৃষ্ণেন্দু মিত্র এটিও নিশ্চিত করবেন যেন অক্ষয়াদিত্যের নিরাপত্তায় থাকা সৈন্যদলে তার নিজের কিছু সৈনিকও থাকে। আর সেটি হলে
আমরা খুব সহজেই তাকে হত্যা করতে পারবো। ফলে এই বৃহৎ যুদ্ধ সম্পদ ও প্রাণহানির কোনো প্রয়োজনই পড়বে না, বরং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা খুব সহজেই অর্জন করতে পারবো। ঋষিকেশ থামলেও বিনোদিত্য কথা বললেন না। চুপচাপ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করলেন। সার্বিক বিবেচনায় এটি একটি উত্তম প্রস্তাব। বিষয়টি নিয়ে বিশম্বর রায় এবং সিজিতার সঙ্গেও আলাপ করলেন তিনি। বিশম্বর বললেন, এতদিনে একটি জোৎসই পরিকল্পনার কথা হলো। এটি হলে সব দিক বিবেচনায় এদের চেয়ে কার্যকর আর কিছু হতে পারে না। তাহলে আমরা এই সন্ধি প্রস্তাব গ্রহণ করছি, বলল সিজিতা। তোমার কোনো দ্বিধা নেই তো? এই কথায় সিজিতার চোখ যেন ধপ করে জ্বলে উঠল। সে বলল, আমি চাই অক্ষয়াদিত্যকে নিজ হাতে হত্যা করতে। এটা প্রতিশোধের কথা, কিন্তু একটা কথা মাথায় রাখবে, প্রতিশোধ স্পৃহার চেয়ে বিজয় অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় প্রতিশোধের নেশায় জয়কে জলাঞ্জলি দেই। এটি যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, বললেন বিনয়াদিত্য। তার সঙ্গে একমত হলেন বিশ্বম্বর রায়ও। পরদিন বার্তাবাহক দলের প্রধান কেশবনাথকে সন্ধির প্রস্তাবে সম্মতির কথা জানিয়ে দেওয়া হলো দুই পক্ষের দুইজন নিরাপদ এমন কয়েকটি জায়গার নামও, যেখানে এই বন্দি বিনিময় ও সন্ধি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। কৃষ্ণেন্দু মিত্রের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগও পেলেন ঋষিকেশ। তারা কুশলেই আছেন। বিনয়াদিত্য তাদের সঙ্গে অসৌজন্যমূলক কোনো আচরণ করেনি। কেশবনাথ ও ঋষিকেশও আশ্বস্ত করল যে রাজপুত্র ঈশান চন্দ্রগড় রাজবাড়িতে বহাল তবিয়তেই রয়েছে। সেখানে তার কোনো অযত্ন হচ্ছে না। আর কিছুদিনের মধ্যেই সে পিতামাতার কাছে ফিরে আসবে। বিষয়টা কল্পনা করে বিনয়াদিত্য যেন অধৈর্য হয়ে উঠলেন। ঈশানকে ছাড়া প্রতিটি মুহূর্ত তার কাছে এক একটি বছর সমান মনে হচ্ছে কত যুগ ধরে তিনি তার সন্তানদের মুখদর্শন করতে পারছেন না, আদর করতে পারছেন না। যত দ্রুত সম্ভব তিনি তার সন্তানকে ফিরে পেতে চান। এই যন্ত্রণা আর তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। পরদিন কেশবনাথরা ফিরে গেলেন চন্দ্রগড়ের উদ্দেশ্যে, কিন্তু একটা বিষয় নিয়ে দারুণ অস্বস্তি অনুভব করতে লাগলেন বিনয়াদিত্য। অরুণাদিত্যের অবস্থা সম্পর্কে তারা কেউই আর কিছুই জানতে পারেনি। অক্ষয়াদিত্যকে যদি খুন করা সম্ভব হয়ও, তারপরও তাতে সকল সমস্যার সমাধান হবে না, বরং এরপর জীবিত অরুণ হয়ে উঠবে তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই তার খোঁজ পাওয়াটা জরুরি। কিন্তু সেদিন অশোক ও তীর্থস্করের সঙ্গে তারপর আর তাদের কাছ থেকে অরুণের বিষয়ে বিন্দুমাত্র কোনো তথ্য কিংবা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নেই। আরও একটি বিষয় নিয়ে তিনি চিন্তিত। ভানুকে বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হঠাৎ কোথায় গেল? প্রথম কয়েকদিন বিষয়টি তিনি খেয়াল করেনি। পরে যখন মনে পড়ল, তখন আর কোথাও খুঁজে পাওয়া গেল না তাকে। এমন কি হতে পারে ভানু তীর্থঙ্করের সঙ্গে যোগ দিয়েছে? বিষয়টা অস্বাভাবিক নয়, কারণ তিনি চিন্তা করে দেখেছেন, যেদিন বজরা থেকে অরুণাদিত্যকে হত্যার চেষ্টা করা হয়েছে, সম্ভবত সেদিন থেকেই ভানু নিখোঁজ। সে যে অরুণাদিত্যকে অত্যন্ত পছন্দ করে একথা সর্বজন বিদিত। শৈশব থেকে একভাবে তার কাছেই বেড়ে উঠেছে অরুণ। প্রথম ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো শিখেছে। সেক্ষেত্রে এমন কিছু ঘটাও বিচিত্র নয়। হয়তো ওই দিনের ঘটনার পরপরই রায়পুর থেকে পালিয়েছে ভানু। যদি তাই হয়ে থাকে, তাহলে এতক্ষণে অরুণের কাছে আর কিছুই গোপন নেই। বিনোদিত্যের এখন এটিও মনে হচ্ছে, ভানু প্রায়ই আড়াল থেকে তাদের কথাবার্তা সব শুনত। ফলে অরুণকে হত্যার ষড়যন্ত্রের কথাও সবটাই হয়তো জানে সে। কথাটি মাথায় আসতেই আবারও দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। শেষ রাতের দিকে অবশ্য একটা কথা মাথায় এলো। অরুণ যদি সব জেনেও থাকে, তারপরও তাকে সংযত করার একটা উপায় তার জানা আছে। আর তা হলো রানী বিভাবতী, তার দুই সন্তান ও পুষ্পলতা। তারা এখনো গজেন্দ্রগড় দুর্গেই রয়েছেন। নানা কারণে এতদিনেও আর গজেন্দ্রগড় দুর্গের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এখনই সুযোগ বিভাবতীকে তার সন্তান সহ বন্দি করে রায়পুরে নিয়ে আসা। সঙ্গে পুষ্পলতাও রয়েছে। একমাত্র
এভাবেই অরুণকে নিবৃত্ত করা সম্ভব। পরদিন ভোরেই তিনি জরুরি পত্র সমেত দুজন সৈন্য পাঠালেন গজেন্দ্রগড় দুর্গের উদ্দেশ্যে, যেখানে বিভুনাথ ও সরোজকান্তি রয়েছে। তারা যেন খবর পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে পুষ্পলতা ও বিভাবতীকে তার সন্তানদের সহ রায়পুরে নিয়ে আসে। তবে রায়পুরে পৌঁছানোর আগে তারা যেন কিছুতেই বুঝতে না পারে যে তারা বন্দী। যা বুঝার তা বুঝবে এখানে আসার পর। যেখানে বিনয়াদিত্য নেমেছে তাতে এখন আর লুকোছপা করার কিছু নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসাইনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।